আসসালামু আলাইকুম। আজ এক ক্রান্তি লগ্নে ফেসবুক লাইভে আসলাম। আপনারা যারা আমাকে চিনেন এবং জানেন, যারা আমাকে চিনেন এবং যারা আমাকে এখন চিনতেছেন বা ভবিষ্যতে চিনবেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশ পুলিশের নিম্ন পদস্থদের উপরে আপনাদের যে ক্ষোভ আক্রোশ, তার কয়েকটা জবাব আমি আপনাদের কাছে দিতে আসতেছি। আমি 2009 সালে 2008-এর নভেম্বর তৎকালীন জেনারেল মইনু আহমেদ এবং ফখরুদ্দিন স্যারের সময়ে আমি বাংলাদেশ পুলিশে যোগদান করি। খুলনা ট্রেনিং করার পর আমার পোস্টিং হয় বগুড়া হাইওয়ে পুলিশে। আমি সেখানে দীর্ঘ প্রায় 2.5 বছর চাকরি করার পরে সেখান থেকে আমি বদ্রিসূত্র জয়েন করি কুমিল্লায়। কুমিল্লা থেকে আমি হাইওয়ে পুলিশে দীর্ঘদিন চাকরি করার পর আমাকে পোস্টিং করা হয়। আমি ফেসবুকে একটু লেখালেখি করি সরকার বিরোধী, বলতে সরকার বিরোধী না, আমি জাস্ট নিষ্ঠার সাথে লিখতাম। আমি বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতাম। এজন্য আমাকে হঠাৎ করে পোস্টিং দেওয়া হয় সিলেটে। আমার বাড়ি ভোলায়, আমাকে পোস্টিং দেওয়া হয়েছে সিলেটে। 18 ঘন্টা জার্নি করে আমাকে সিলেট থেকে ভোলা আসা লাগতো। আমার ভাই মারা গিয়েছে, আমি সিলেট থেকে এসে, আমার ভাই মারা গিয়েছে রাত্রে 10টায়। আমি সিলেট থেকে রওনা দিয়ে বাড়িতে আসতে পরের দিন 3:30 বাজছে। এতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের লাশ আমার জন্য রেখে দেওয়া হয়েছে। শুধু এই ফেসবুকে, আমি শুধু আমার ফেসবুক ঘুরলে আপনারা দেখবেন যে আমি ন্যায়ের পক্ষে সবসময় কথা বলতাম। ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে আমি সিলেটে, আমার পোস্টিং হয়ে গেল সিলেটে। সিলেটে আমি আমার যে কোনো এক সিনিয়র স্যার, নোয়াখালী বাড়ি, আমি স্যারের সঙ্গত কারণে স্যারের নাম নিচ্ছি না, আমি স্যারের হাত পা ধরে যেভাবে হোক আমি পোস্টিং নিয়েছিলাম সিলেট মেট্রো ডিবিতে। সিলেট মেট্রো ডিবিতে চাকরি করাকালীন আমি সেখানেও আমার এই প্রতিবাদী লেখা আমি সবসময় লিখতাম। আমি আবারও বলতেছি, যারা আমার ফেসবুকে দীর্ঘদিন আমার সাথে আমাকে দেখতেছেন, আমার ফেসবুক ওয়ালে প্রায় 100 আরো বেশি কমেন্ট দেখবো আমি এরকম, যে সবাই লিখতো এরকম, আমার শুভাকাঙ্ক্ষীরা লিখতো যে চাকরি কিন্তু থাকবে না, চাকরি চলে যাবে। আমি তাদেরকে একটা জবাবই দিতাম যে চাকরির ভয় আমি করি না। সিলেটে যুব দলের সভাপতি মোকসেদ ভাইকে যখন ধরা হইল, ওনাকে রিমান্ডে নিল। তো আমরা একটা মাদক মামলা আসামি দিতে গিয়ে কোতোয়ালি থানায় দেখলাম যে মোকসেদ ভাইকে রিমান্ডে নিয়ে, উনি আসলে শুকনা মানুষ, তো ভালো লাগছিল আমার ওনার দেখে। নেতা হিসাবে খুব ভালো, অল্প বয়সে ভালো নেতা হয়েছে, পরে কেন্দ্রীয় যুবদল সাংগঠনিক। ওনাকে আমি যখন রিমান্ডে দেখলাম, ওনার সাথে আমি দাঁড়ায় একটু কথা বলছিলাম যে ভাই কি অবস্থা, কোনো সমস্যা টমস্যা আছে নাকি। তো উনি বললো যে কি করবেন, নিয়ে আসছে আমাকে র্যাবে ধরে, ওনাকে কোতোয়ালি থানায় দিয়ে গিয়েছিল, পরে রিমান্ডে নিয়েছিল। আমি ওনাকে বলছিলাম যে আপনি একদিন এই দেশের এমপি বা মন্ত্রী হবে। তারপরে গ্রুপে আমি একটা লেখা লিখলাম আমার সিলেট অ্যাসেম্বলির গ্রুপে। হুট করে আমাকে রাতের মধ্যে পোস্টিং করে দিল আমার এর প্রতিবাদের কারণে। যে কোনো একটা থানায় আমাকে পোস্টিং করে দিল, মোগলাবাজার থানায়, এবং ওসিকে বলে দেওয়া হলো আমাকে যখন কোনো রকম কোনো সহযোগিতা না করা হয় এবং অতিরিক্ত ডিউটি আমার উপরে দেওয়া হয়। আমি 15 দিন খুব কষ্ট করেছি মোগলাবাজার থানায়। যারা মোগলাবাজার থানায় আছেন, আমাকে এখন দেখতেছেন, তারা জানবেন। পরবর্তীতে আমি আবারও যে কোনো একজন অফিসারের হাত পা ধরে, আমি জানি যে হয় টাকা দিতে হবে, নাহলে সুপারিশ করতে হবে, নাহলে এই পুলিশ ডিপার্টমেন্টে আপনি কখনো আপনার পছন্দ মতো পোস্টিং জীবনও পাবেন না, আপনার জন্য অত্যাচার নির্মম নির্যাতন থাকবে। পরবর্তীতে আমি চলে আসি বরিশাল ডিবিতে, বরিশাল জেলায় এসে আমি সেখানে যেভাবে হোক আমি বরিশাল ডিবিতে যোগদান করি। আমার চাকরি এই 15 বছর, এই 26 আগস্ট আমার চাকরি 15 বছর শেষ হয়ে যাবে। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের কারণে নাকি অপরাধের কারণে বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট আমাকে কোনো পদোন্নতি প্রদান করতো না, আমি বারবার আটকে যেতাম। যাই হোক, রিজিকে নাই দেখে হয় নাই, এগুলো নিয়ে আমি কখনো আফসোস করি না। ভালো হয়েছে, হয়তো যদি ওরকম হইতো তাহলে তো আমিও তো কমান্ডিং এর দায়িত্বে থাকতাম, বা আমার কমান্ডো 2-4 জন মারা যেত। 15 বছর চাকরিতে আমি গর্ব সহিত একটা কথা বলি, এটা আমার গর্ব। বাংলাদেশে এই 15 বছরে অনেক কিছু হয়েছে, অনেক। আমি যখন জয়েন করি তখন শেখ হাসিনার সরকার ক্ষমতায়, অনেক কিছু হয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম, আন্দোলন ঠেকানো, হেফাজতে ইসলামের ঝামেলা, চল ঢাকাল চল কর্মসূচি, তারপরে বিভিন্ন রকম ঝামেলা হয়েছে। আমি ছেলে বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি 1 রাউন্ড গুলি আমার বন্দুক থেকে কোনোদিন বের হয় নাই। এটা আমার জন্য, এটা আমি আজকে গর্ববোধ করি এই জন্য যে কোনো রাজনৈতিক পারপাসে, কোনো পারপাসে আমরা গুলি থেকে 1 রাউন্ড, বন্দুক থেকে 1 রাউন্ড গুলি বের হয় নাই, অদ্যবধি হয় নাই। এটা আমার জন্য গর্বের। আল্লাহ তাআলা আমাকে সেভ করছে,
আমি আমার এলাকায় হয়তো ধর্মীয় কিছু কাজ করে দেখে আল্লাহ আমার খুশি হয়ে এইরকম সমস্যাগুলি থেকে দূরে রাখছে। সিলেট ডিবিতে আমাদের বাংলাদেশ পুলিশের একটা সিস্টেম হলো, আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় পোস্টিং হলে সর্বনিম্ন 2 বছর আগে আপনাকে পোস্টিং করা হয় না। স্বভাবত 2 বছর একটা যেটা হলো ডিপার্টমেন্টাল অর্ডার, সংক্ষেপে হলো ডিও, একটা ডিও হলো 2 বছরের মধ্যে আপনাকে সেখানে পোস্টিং করা হয় না। হঠাৎ করে 8 মাসের মাথায় সিলেট ডিবি থেকে আমার পোস্টিং হয়ে গেল আগলজোড়া থানায়। কেন, কি অপরাধ? অপরাধ একটাই যে আমি ওসি সামসামি করতেছি না। হ্যাঁ, ওসি আমার বিরুদ্ধে বলে ডলে হুট আমাদের 12 জনের একসাথে বদলি করে দিল রাতের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যার সময় বদলি করলো, রোববার সকালের মধ্যে আমার চলে যাওয়া লাগবে থানায়। কেন? আমার ফ্যামিলি নিয়ে থাকবো, আমার একটা থাকার জায়গা আছে, আমি চলে যাব, একটু গুজগাছের বিষয় আছে। হুট করে কি কোনো কথা নাই, মানে সৌরতন্ত্রের মতো, সৌরতন্ত্র সেনাবাহিনী তো মানে এরকম ভাবে অর্ডার শোনানো হয় না। যেভাবে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আমাদের নিম্ন পদস্থদের উপরে অর্ডারগুলো প্রেশার ক্রিয়েট করা হইতো, বিভিন্ন অর্ডার দেওয়া হইতো যে সিলেটে পোস্টিং করলো, রাতের মধ্যে পোস্টিং, সকালবেলা চলে যাওয়া লাগলো। আর আমার বরিশাল থেকে আমাকে থানায় পোস্টিং করলো, যে বৃহস্পতিবার রাতে আমাকে পোস্টিং করলো, আমি রোববারে চলে যাওয়া লাগবে, 2 দিন অফ ডে, যেন আমি কোনো তদবির করতে না পারি। পরবর্তীতে আমি যে কোনো একজন স্যারে দিয়ে ফোন টোন করায় আমি মানে আমার পোস্টিং এখনো আমার পোস্টিং ক্যান্সেল হয় না 8 মাসের মাথায়। আমার কোনো যদি অপরাধ থাকে, আমার যদি কোনো রকম দুর্নীতি থাকে, সেটা ডিপার্টমেন্টাল ভাবে আমার বিরুদ্ধে তদন্ত হবে, বিভাগীয় ব্যবস্থা হবে, কিন্তু বদলি করা হয়েছে আমাকে অযথা, ফালতু ভাবে আমাকে বদলি করা হলো। বদলি করা এখন পর্যন্ত পরে আমি মানে মোটামুটি আমার একটা আল্লাহ তাআলার একটা রহমত এটার উপরে। আমি যে অফিসারদের সাথে একবার চাকরি করি, বেশিরভাগ অফিসার ভালো অফিসারদের আন্ডারে চাকরি করছে, তারা আমাকে খুব ভালোবাসে, জানি না কেন ভালোবাসে। আমার এলাকায় আমাকে বলে যে তুমি তো ছুটি আসো, তুমি যে কোনো আন্দোলন সংগ্রাম হইলে চলে আসো, কিভাবে সম্ভব? তো আমি বলছি যে স্যাররা আমাকে কেন জানি ভালোবাসে। আসলে অরিজিনালি আমাকে অনেক স্যারের ভালোবাসা আমি পেয়েছি, যদিও তারা ডিপার্টমেন্টাল নির্যাতনের শিকার ওইসব স্যারেরা, কিন্তু আমাকে ভালোবাসতো। আমি মিরাজ শাহ আলী স্যারের সাথে ছিলাম, ইসরাইল হাওলাদার স্যারের সাথে ছিলাম, বিএম আশরাফ স্যারের সাথে ছিলাম, বিভিন্ন স্যারদের সাথে ছিলাম। এনারা আমাকে খুব ভালো জানে, এবং ডিপার্টমেন্টালি এরা নির্যাতিত। তারপরে বরকত স্যারের সাথে ছিলাম, যে লোকটা তার ব্যাচমেটরা 4 বছর দিয়ে জিগিরি করে, তিনি এখন অ্যাডিশনাল ডিএজি হয়ে আছেন। তারপরে মির আশরাফ আলী স্যারের সাথে ছিলাম 2009 সালে, আমি ওনাকে এসপি সলদি দায়িত্বে দেখেছি। 2024 সালে উনি এসপি সলদি দায়িত্ব। ওনার মতো ক্রিয়েটিভ অফিসার, ডাইনামিক অফিসার বাংলাদেশ পুলিশের দ্বিতীয়টার নাই। উনিও এখনো এসপি সলদি দায়িত্বে। হাবিব সাহেবের ব্যাচমেট, হাবিব সাহেবের এডিশনাল আইজি, উনি এসপি সলদি দায়িত্ব। ওনারা যদি হাবিব সাহেবের পাশে দাঁড় করানো হয়, ওনারা মনে হবে যে কলেজের প্রফেসর, হাবিব মনে হয় ওনার ছাত্র। অথচ দেখেন ওনার বাড়ি বগুড়া, এই অপরাধের কারণে ওনাকে অদ্যবধি প্রমোশন দেওয়া হয়নি। ইসরাইল হাওলাদার সারাদিন লেখাপড়া করতো আর আমাদেরকে বলতো যে আমি একদিন আইজি হব, তার স্বপ্ন আমি একদিন আইজি হব। ওই লোকটাকে অদ্যবধি পর্যন্ত এসপির পর আর কোনো প্রমোশন দেওয়া হয়নি। অপরাধ তার ফ্যামিলি বিএনপি করে বা অন্য রাজনীতির সাথে। বিএনপি মেইন না, মেইন হলো যে আপনি যদি আওয়ামী রাজনীতির সাথে থাকেন, তাহলে আপনার পদোন্নতি হবে, আপনি ভালো চেয়ার পাবেন। আপনি যদি আওয়ামী রাজনীতির বিপক্ষে না, যদি আওয়ামী রাজনীতি নাই করেন, তাহলে আর আপনি এই ডিপার্টমেন্টে কোনো কিছু পাবেন না, যেটা আমরা পাই না। আমি চোখের সামনে দেখেছি, বহুত অফিসাররা দেখেছি এরকম 95 সালে ভর্তি হয়েছে, এখন পর্যন্ত এসপি, এখন এডিশনাল ডিএজি পড়ে আছে, অথচ তারা আইজি হওয়ার দৌড়ে অনেকে সামনের দিকে চলে যাচ্ছে। অবৈধ কমান্ড না মানলে এখানে আপনি আপনাদের পাবলিক যারা আছেন, সাধারণ জনগণ যারা আমাদেরকে অপছন্দ করেন, রাস্তাঘাটে দেখলে মারেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এই কথাগুলো। পরবর্তীতে যখন আমি যে সুপারিশ করে আমি থেকে গেলাম এখানে, আমার আর আগলজোড়া যাওয়া লাগলো না। সুপারিশে আমি এখানে 2টা অফিসারকে দিয়ে সুপারিশ করে আমি থেকে গিয়েছি। থেকে যাওয়ার পরে আমাকে বিএনপি জামাত ধরার জন্য পাঠানো হয়েছিল। আমি এখন এখানে বসে বলে দিই, তোর কি বাজারে ভারতীয় ইউনিয়ন পরিষদের বিএনপির আমলে সফল চেয়ারম্যান, 3 বারের সফল চেয়ারম্যান আবুল সাহেবকে ধরার জন্য পাঠাইছিল। পাঠানোর পরে আমরা গাড়ির মধ্যে বসে বসে প্ল্যান করলাম যে এই অপরাধ, নিরপরাধ লোককে কেন ধরবো। বরিশাল জেলায় মেট্রোর ভিতরে হয়তো ছাত্ররা আন্দোলন করেছে, বাট বরিশাল জেলায় বিএনপি, জামায়াত ইসলাম কোন রকম কোন মিছিল, মিটিং কিচ্ছু করে নাই। আমি 8 মাসে 9 মাসে দেখেছি, কিচ্ছু করে নাই। তো তাকে ধরার জন্য যখন পাঠানো হইলো, আমরা গাড়ির ভিতরে বসে প্ল্যান করলাম যে না, এসব নিরপরাধ লোকদেরকে আমরা ধরবো কেন। তো আমরা ওনার বাসার নিচে থেকে চলে আসছি, আনিনি। পরবর্তীতে আমার ওসি সাহেব আমাকে ডাইরেক্ট এরকম 100 লোকের সামনে বললো, আমি ডিবির অযোগ্য, তুমি ডিবির অযোগ্য, যতই সুপারিশ করো তুমি ডিবিতে থাকতে পারবে না। দেখেন রাজতন্ত্র, সৌরতন্ত্র কাকে বলে। তুমি ডিবিতে থাকতে পারবে না, তুমি ডিবির অযোগ্য। আমার কথাটা সেদিন খুব মাইন্ডে লেগেছিল। আমি সেদিন অপেক্ষায় ছিলাম যেটা জবাব আমি, উপযুক্ত জবাব আমি দেব। পরবর্তীতে যখন এই আন্দোলন চলমান, তখন আমি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, মোটামুটি ছাত্রদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছি, বা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিচ্ছি, ন্যায়ের পক্ষে স্ট্যাটাস দিচ্ছি। আমার এই স্ট্যাটাসগুলোকে স্ক্রিনশট দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হইতো যে আমি উস্কানি দিচ্ছি, আমি নাকি উস্কানি দিচ্ছি।
আমি অরিজিনালি আমি ন্যায়ের পক্ষে ছিলাম, ন্যায়ের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে থাকবো। আমি জানি এই চাকরি না করলে আল্লাহ আমার খাওয়াবো, আমি আল্লাহ তাআলা আমাকে এমন ফ্যামিলিতে পাঠাইছে যেন আমার চাকরি না করলেও চলবে। তারপরও আসছি, যেহেতু ট্রেনিং যেহেতু করে নিয়েছি, সেহেতু আমি চিন্তা করি যে না, যেহেতু অস্ত্র ট্রেনিং করেছি বিভিন্ন রকম জানি, হয়তো আর দেখা যায় যে চাকরিটা ছেড়ে দিলে আমি হয়তো ওই অস্ত্র ট্রেনিং গুলি যেহেতু জানি, হয়তো কোনো সন্ত্রাসী সংগঠন বা কোনো কিছুর সাথে আমি জড়িত হয়ে যেতে পারি। এই জন্য বারবার আমি আমার নিজের মেন্টালিটিটাকে বারবার এভাবে বুঝাই যে না, থাকি, এভাবে থাকি। এখন আপনারা বলেন, আমার সাথে যা হয়েছে এটা প্রত্যেকটা নিম্ন পদস্থ পুলিশ কর্মচারীর উপরে এইভাবে প্রতিনিয়ত হয়। এইভাবে হয় যে সিনিয়র অফিসারদের কথা না শুনলে দিনের মধ্যে আপনাকে পোস্টিং করে দেবে, যে কোনো শাস্তির মুখোমুখি করা হবে, আপনি জীবনে কোনোদিন দাঁড়ায় থাকতে পারবেন না। এরকম ভাবে মানে কি বলবো, আরে অত্যাচার, অনাচার যে কি পর্যায়ে। মাঝখানে 10ই ডিসেম্বর যখন বিএনপি ঢাকা শহরে সমাবেশ দেখেছিল, আমি আমার এক সিনিয়র স্যার, আমি নাম বলবো স্যারের, নোয়াখালী বাড়ি, সাব ইন্সপেক্টর আলামিন, অনেক দক্ষ পুলিশ অফিসার, ডাইনামিক পুলিশ অফিসার। ওনাকে আমি পরামর্শ দিলাম যে স্যার, আমি তো চাকরি করতে চাচ্ছি না, এরকম নিরপরাধ মানুষের মানুষের নাগরিক অধিকার হরণ করব, তারপরে সাংবিধানিক অধিকার হরণ করবো, এইগুলিতে আমি করতে চাচ্ছি না, আমি তো চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি। তো উনি আমাকে বললো যে তুমি যদি চাকরি ছেড়ে দাও তোমাকে তো রাষ্ট্রদ্রোহী মামলা দিবে, এইভাবে তো তুমি চাকরি ছাড়তে পারবে না, এখন তুমি যদি চাকরি ছাড়লে তোমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিবে। তো আমাদের চাকরিটা এরকম না যে আমি একটা অ্যাপ্লিকেশন লিখে দিলাম, অফিসে জমা দিয়ে দিলাম, বাস আমি আর ডিউটি করলাম না। আমাদের চাকরিটা কিন্তু এরকম, সারা জিনিসটা এরকম না। কেন এরকম না? যেহেতু আমাকে বিভিন্ন অস্ত্রে ট্রেনিং করানো হয়েছে, পুলিশের বিভিন্ন কৌশল আমি জানি, এই জন্য আমি আবেদন করলে আমার আবেদনটা আমাদের সিনিয়র অফিসার দেখবে, দেখে যদি মনে হয় যে এটা যুক্তিসঙ্গত কারণে আমি ডিপার্টমেন্টে অবসর দেব, তাহলে উনি এটা ভোট করবে, ভোট করে আমাকে ডাকবে, আমি যুক্তিসঙ্গত কারণ দেখাবো, দেখানোর পরে মেডিকেল থেকে আনফিট লেখায় নিয়ে আসার পর ওনারা আবার মেডিকেলে পাঠাবে বিভিন্নভাবে। মানে ওনারা সহজে চায় না যে কাউকে ছাড়ুক বা ডিপার্টমেন্ট থেকে কেউ চলে যাক, কারণ এটা ডিপার্টমেন্টের জন্য পরবর্তী থ্রেট হয়ে যায়। তো এই জন্য আমি চাকরিটা ছাড়তে পারি না। আমি অনেকবার চেষ্টা করেছি, আমি চাকরি, আমার এখনো যদি আমার লাইফ দেখে থাকে, গাজীপুরে দীপু ভাইকে আমি বারবার বলতে, ভাই এই চাকরি আমার পক্ষে সম্ভব না, এই চাকরি আমার পক্ষে সম্ভব না, আমি এটা করবো না, এটা কোনো চাকরির পর্যায়ে পড়ে না। আমি রুবেল ভাইকে বলেছিলাম, গাজী রুবেল ভাই, ভাই আমার যে বাবাকে ইউরোপে পাঠাই দেন, আমি এই চাকরিটা আমি করতে পারবো না, এই চাকরিটা আমার পক্ষে সম্ভব না। আমি যশোরের আসাদ ভাইকে বলেছিলাম, ভাই আমাকে একটা ব্যবসা লাইন দিয়ে দেন, আমার পক্ষে এই চাকরিটা করা সম্ভব না। এই সরকার পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, আমি আমার শুভাকাঙ্ক্ষী বা আমাকে যারা জানেন, যারা ব্যক্তিগতভাবে আমার চিনেন, তারা জানেন যে আমি কখনো এই চাকরির পক্ষে ছিলাম না, এবং আমি কখনো সরকারের এই অবৈধ শাসন, অবৈধ আদেশ, অবৈধভাবে অত্যাচারের পক্ষে আমি কোনোদিন ছিলাম না। আমার এই লাইফটা আমি পাবলিক করে দিয়েছি। এই বাংলাদেশের 17 কোটি মানুষ বা 20 কোটি মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখবেন, একজন মানুষ আমাকে এখানে কমেন্ট করবেন যে কোনো বিএনপি জামাতের লোক আমি কখনো কারোর গায়ে হাত দিছি বা কাউকে ধরেছি। আমার সাথে, আমার ভাগ্য ভালো, আমার সাথে 2বার সমস্যা হয়েছিল। একবার সমস্যা হয়েছিল কুমিল্লা হাইওয়েতে যখন ছিলাম, কুমিল্লা হাউজিং 2 নম্বরে ছিলাম, তখন মেজবাবাইয়ের সাথে ভিক্টোরিয়া কলেজের সভাপতি মিঠু, ছাত্রলীগের তৎকালীন ভিক্টোরিয়া কলেজের সভাপতি মিঠুর সাথে গ্যাঞ্জাম হয়েছিল। আলামিন স্যারের নেতৃত্বে আমরা মিঠুরে গিয়ে মারছিলাম। পরে লোটাস কামাল, আমার এসপি রেজাউল করিম স্যার, সেই স্যার এখনো আছেন, উনিও 95-এর ব্যাচ, এখন পর্যন্ত উনি এডিশনাল ডিএজি, ওনাকে প্রমোশন দেওয়া হয় না। রেজাউল স্যারকে এসে অনেক শাসন করেছে, অনেক রাগারাগি করা হয়েছিল যে ছাত্রলীগের ফলে মানে গায়ে হাত দিল কেন, ছাত্রলীগের সভাপতি গায়ে হাত দিল। রেজাউল স্যার তখন আমাদের পক্ষে ছিলেন, রেজাউল স্যার তখন আমাদের পক্ষে থেকে আমাদেরকে সেভ করছেন। পরে সালিশি হইলো, সালিশি হওয়ার পরে আমাদেরকে দিয়ে মিলাই টিলাই দিল। রেজাউল স্যারের অবদান, সর্বশেষ সব অবদান রেজাউল স্যারের। আরেকবার কুমিল্লা কেটিসিতে ঢুকছিলাম পয়লা বৈশাখের সময়, তখনও ছাত্রলীগ লোকদের সাথে মারামারি, আমরা হায়ের সবাই একত্রিত ছিলাম, মাইরে আসছি, মাইর খায় আসি নাই, মাইরে আসার পর আবার নেয়া কুমিল্লা শহর আওয়ামী লীগের বড় বড় নেতারা এসে আমাদের বিরুদ্ধে নালিশ, এসপি স্যার, পরে এই রেজাউল স্যারে আবার আমাদেরকে মিলাই টিলাই দিছে, মোটামুটি রাগটা করে মোটামুটি মিলাই দিছে। রেজাউল স্যার আমাদের, আশফিকুজ্জামান আক্তার স্যার, যে স্যারের কথা না বললেই নয়, আশফিকুজ্জামান আক্তার স্যার এখনো মেবি এডিশনাল এসপি হিসাবে আছেন, আমি সেই 2012 সালে পেয়েছি। ওনার মতো ডাইনামিক অফিসার কখনো কোনো চেয়ার পায় নাই। আমি বরগুনা যখন মহরম স্যার যখন বরগুনায় ছাত্রলীগের লোকদেরকে দরজা বন্ধ করে শিল্পকলার মধ্যে মারে, আমি স্টার্টার দিয়েছিলাম যে এরকম অফিসার দরকার, এরকম অফিসার দরকার। তখন আমাকে অনেকে ভয় দেখাইছিল যে এগুলি করো না, ওনারে দিনের মধ্যে বদলি করে দিল। তারপর আশরাফ স্যার, যশোর জেলার এসপি ছিল আশরাফ স্যার যখন আমাদের এক পুলিশের সাথে আওয়ামী লীগের যখন ছাত্রলীগের ফলে যখন একটু সামান্য টুকটাক হলো, উনি আওয়ামী লীগের বড় বড় নেতা ধরে নিয়ে এসে মারছিল পুলিশ লাইনের মধ্যে, আমি সেটা সাপোর্ট গেছিলাম। আমার এগুলো সব ফেসবুকে আছে, আমি আপনারা ঢুকলে, আমার প্রোফাইলে ঢুকলে দেখবেন। তো এরকম
মানে আপনারা অযথা নিম্ন পদস্থদের উপর রাখো। হ্যাঁ, কিছু অতি উৎসাহী লোক আছে যে আপনাকে 2 পা সামনে দিতে বলে তারা 5 পা সামনে চলে। তারা কারা? তাদেরকেও চিহ্নিত করতে হবে। তারা হলো অতি উৎসাহী লোক, এরা আওয়ামী লীগের দালাল। এই অতি উৎসাহীদের লোক এরাও তো শেষ। যারা সামনে গেছে কেউ ফিরে আসতে পারে না এই আন্দোলনের সময়। পুলিশের যারা নিজেদের শৃঙ্খলের বাইরে চলে গেছে তারা ফিরে আসতে পারে না, কিন্তু নিরপরাধ আমার অনেক পুলিশ অফিসার বা পুলিশ সদস্য আহত বা নিহত হয়েছে, যেগুলো আসলে কাম্য না। আসলে অনেকের দোষ নাই। আমি একটা ভিডিও দেখবেন যে বিসিএস এ কুত্তার বাচ্চারা লাথি মারতেছে নিম্ন পদস্থতে, সামনে যায় না কেন একটা আন্দোলনে। এটা মনে যাত্রাবাড়ির ঘটনা, ভিডিওটা আছে, দেখবেন আপনারা, ভিডিওটা ঘুরতেছে ফেসবুকে, যে লাথি মারতেছে সামনে যায় না কেন। এই কুত্তার বাচ্চাদের জন্য আজকে আমার ডিপার্টমেন্ট ধ্বংস। 1971 সালে আমার এই পুলিশ ডিপার্টমেন্ট পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধরেছিল, সেই সুনাম 2024 সালে ওরা মাটিতে মিশিয়ে দিয়েছে এই বিসিএস কিছু কুত্তার বাচ্চা, কুলাঙ্গারা বাচ্চা। এ হারুন, বিপ্লব, মনির, হাবিব, আনিস, পোলো জুয়াদ্দার, এই কুত্তা, এরকম আরো অগণিত, অভাব নাই এই কুত্তার বাচ্চাদের। এই কুত্তার বাচ্চারা সামান্য, এরা বেশিরভাগই আসছে স্কুল মাস্টারের ফলাফান, ওই কেরানির ফলাফান, মানে এই আইসিআই পুলিশ ডিপার্টমেন্টে বিসিএস হয়ে দুইটা নিজের খুব বড় কিছু মনে করে। এক একজনের 15-20 জন করে লাগে তার খেদমত করার জন্য। রাষ্ট্র কি তোরে এত খেদমত তো প্রধানমন্ত্রী পাওয়ার কথা না, এত প্রোটোকল তো তাদের পাওয়ার কথা না। এই সুর বাচ্চারা আমাদেরকে এইভাবে নিজের ব্যক্তিগত স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। আমার এখনো মনে আছে, আমি আল্লাহ তাআলার এগুলো রহমত, 3টা জাতীয় নির্বাচন আমার চাকরি জীবনে গেছে, 2014, 2018, 2024, ঠিক আছে। এই 3টা জাতীয় নির্বাচনে আমি শুধু একটা জাতীয় নির্বাচনে কেন্দ্রে ডিউটি করার সৌভাগ্য হয়েছিল, সেটা হলো 2024 সালে। আল্লাহর অশেষ শুকরিয়া যে আমাকে মেহেন্দিগঞ্জ নির্বাচন ডিউটি পাঠানো হয়েছিল, সেখানে কোনো নৌকা প্রতীক ছিল না। সেখানে যে পঙ্কজ দেবনাথ স্বতন্ত্র প্রার্থী ছিল, নৌকা ছিল না। আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি ভোট ফেয়ার হওয়ার জন্য, ভোট ফেয়ারে হয়েছে ওখানে, কারণ নৌকাও ছিল না, ধানও ছিল না, এই জন্য ভোট ফেয়ার হয়েছে। কিন্তু বাকি 2টা নির্বাচন আল্লাহ আমার দিয়ে করায় নাই। করলে অবশ্যই আওয়ামী লীগের পক্ষে আমাকে করতে হইতো, অবশ্যই আওয়ামী লীগের পক্ষে আমাকে সাপোর্ট দেওয়া লাগতো। নাহলে আমার ওই আসলে বরিশাল আসার সাথে সাথে দেখতাম যে আমার বদলি হয়ে গেছে, দিনের মধ্যে আমার চলে যাওয়া লাগবে বরিশাল থেকে। আমি বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্ররা যারা আন্দোলন করেছেন, আমি তাদেরকে বলবো, আপনাদের কৃতিত্বের কারণে আমি আজকে এই কথাগুলি বলতে পারছি, নাহলে বলতে পারতাম না। এখন বলতাম হয়তো সকালবেলা আমার হয়তো সাসপেন্ড, বদলি কিছু একটা হয়ে যেত, ঠিক আছে। যাই হোক, আপনাদের কারণে আমি এই মুক্ত বাক স্বাধীনতা পেয়েছি, কথাগুলি বলেছি। আমি আবারও আপনাদেরকে বলতেছি, আপনার এলো পাতারে পুলিশ শুনলেই না মেরে আপনি তার অপরাধের ধরনটা দেখে তারপর তাকে শাস্তি দেন। আমি বলবো না শাস্তি দিয়ে না দিয়ে ক্ষমা করে দেন, অবশ্যই শাস্তি দিবেন, তার অপরাধের ধরন জেনে উপযুক্ত শাস্তি দেন। আমি এখনো বলতেছি, যদি কেউ মনে করেন আমার লোকাল থানা লালমোহনে যারা বিএনপির আছেন, জামায়াত ইসলামের আছেন, অন্যান্য দলের আছেন, আওয়ামী লীগের আছেন, তাদের সাথে যদি লালমোহন থানার কোনো পুলিশ বা কোনো পুলিশ অফিসার কোন রকম যদি বেআইনি কোনো কিছু করে থাকে, জোরপূর্বক কোনো কিছু করে থাকে, আপনি তাকে কৌশলে ধরে তার শাস্তি দেন বা তার বিরুদ্ধে আপনি যে কোনো অ্যাকশন নেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আরেকটা, আপনি নিরপরাধ কোনো পুলিশ শুনলে আপনারা অ্যাকশনে যাবেন না। আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা পুলিশ শুনেই তাদের উপরে উত্তেজিত হবেন না। আমরা দেখেছি বাংলাদেশ পুলিশে অনেক সৎ অফিসার আছে, অনেক সৎ পুলিশ আছে, অনেক সৎ, অনেক নামাজি লোক আছে। আপনারা অযথা পুলিশ বাহিনীটাকে শত্রু হিসাবে নেবেন না। পুলিশের যারা অপরাধী তাদের বিরুদ্ধে আপনারা যে কোনো রকম ব্যবস্থা নেন, আপনারা নেওয়া লাগবে না। এখন আমি পুলিশের মধ্যে যে তেজ দেখতে পাচ্ছি, যে দীপ্ততা দেখতে পাচ্ছি, এই যে কুলাঙ্গার যারা পুলিশ ডিপার্টমেন্ট নষ্ট করছে, আপনারা লাগবে, আমরাই মেরে ফেলবো তাদেরকে, আমরাই মারবো তাদেরকে, আমরাই খুঁজতেছি। আমি বিভিন্ন জায়গায় ফোন করে খুঁজ করতেছি যে এরা কই আছে, এরা কোথায় ফালাইছে। আমি আজকে ঢাকা টিভিতে ফোন করছি একজনকে যে হারুন কই আছে, যদি তোকে আশপাশে থাকে তাহলে বলে দে, কারণ এদেরকে লুকায় রাখিস না। এদের কারণেই বহু মায়ের কোল খালি হয়েছে। পাবলিক, ছাত্র, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, মানে মানুষ মারা গেছে। একটা মানুষের জীবন যে কত মূল্যবান, এটা এই কুত্তার বাচ্চারা অনুধাবন করে। আমি এমনও অর্ডার শুনেছি, 500,000 সোয়ালাও কিচ্ছু হবে না, 500,000 সোয়ালাও কিচ্ছু হবে না। আরে সৌর বাচ্চা একটা মানুষ জন্ম দিয়ে দেখছিস কত কষ্ট, যে তোরা কথায় কথা বলতে যে 500,000 সোয়ালাও কিচ্ছু হবে না। একটা মানুষ জন্ম দিয়ে দেখ, একটা মানুষ তৈরি করে দেখ, কত কষ্ট একটা মানুষ। যারা মারা গেছেন, ছাত্র জনতা, আমার পুলিশ, সকলের রুহের মাগফিরাত কামনা করতেছি। দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আমাদের নতুন উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের এই লেজুর ভিত্তিক থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের যে 11 দফা দাবি, 11 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এর সাথে সাথে
সমস্ত রাজনীতিবিদ যাদের আদেশে সমস্ত বিসিএস অফিসার, কুলাঙ্গার বিসিএস অফিসার, সব বিসিএস অফিসারকে আমি দোষ দেব, কুলাঙ্গার বিসিএস অফিসারদের আদেশে যারা এই কাজগুলি করেছে, ওসি থেকে উপর দিকে যত কুলাঙ্গার আছে প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে হবে। এটা আমার দাবি, এটা আমাদের দাবি। প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে হবে। যদি আমি অপরাধ করে থাকি, যদি আমি নিরপরাধ কারো বুকে গুলি করে থাকি, আমারও বিচার হোক, আমারও বিচার হোক। আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, এটা হয়তো অনেকে জানাটা, আমি যদি 1 রাউন্ড গুলি কোথাও ব্যবহার করে থাকি, কোন কাজে ব্যবহার করছি এটা অস্ত্রাগারের ডায়েরিতে লেখা আছে, অস্ত্রাগারের রেজিস্টারে লেখা আছে যে আমি 5 রাউন্ড গুলি অত তারিখে ওই অনুষ্ঠানে বা ওই সমাবেশে বা ওই কাজ করতে গিয়ে খরচ করছি। প্রত্যেকটা লিস্ট বাংলাদেশের প্রত্যেকটা অস্ত্রাগারে আছে। সেখান থেকে আপনারা এখন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, স্যারের কাছে আমার অনুরোধ, এভাবে তথ্য সংগ্রহ করেন, কোনো অপরাধী যেন ছাড় না পায়, এবং নিরপরাধ পুলিশকে যদি কেউ হত্যা করে থাকে তার উপযুক্ত বিচার হোক। মানুষ কেন একজন নিরপরাধ মানুষকে মারবে? যে অপরাধী তাকে আপনি কিছু একটা বলতে পারেন, অ্যাসল্ট করতে পারেন, নিরপরাধ পুলিশকে আপনি কেন মারবেন? সেও তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাইরে তো আর কেউ না। আপনাদের র বলেন, র এর সদস্য বলেন, ইন্ডিয়ান পুলিশ বলেন, এসবগুলো হলো ভুয়া। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যদি আমি জানি না, আমি এত বড় বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, যদি বা ইন্ডিয়া থেকে কেউ বাংলাদেশ পুলিশে এসেও থাকে, যদি ইন্ডিয়া থেকে কেউ কোনো মিশন সম্পূর্ণ, সে কি লালমন থানা ডিউটি করবে? সে কি বরিশাল থানায় ডিউটি করবে? সে তো স্পেশালি থাকবে, তারা তো আমাদের সাথে মিশতে দিবে না। তাহলে আপনারা কিভাবে বলেন যে রয়ের সদস্য, রয়ের সদস্য বা ওই ইন্ডিয়ান দালাল বা ইন্ডিয়ান পুলিশ এরা তো আমাদের সাথে থাকে, এরা তো স্পেশাল মিশন নিয়ে যদি আসে তাহলে স্পেশালি আসবে। যেটা আমি দেখেছি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে, যে ডিএমপি থেকে স্পেশাল কিছু অফিসার গেল এডিশনাল এসপি লেভেলের, এডিসি লেভেলের, কোনো কাগজ কলম নাই, কাগজ কলম ছাড়া গেল, আমাদেরকে নিল, কেন্দ্রে কেন্দ্রে গেল, কি করলো না করলো জানি না, কারা জানি ফোন করে বলো স্যার ক্লিয়ার, ভোট শেষ, ভোট ক্লিয়ার স্যার, 11টার দিকে, এরকম স্পেশালি আসবে। তারা তো আমার সাথে মিশবে না। কিন্তু ডিএমপিতে যারা তারা পুলিশ এডিসি র্যাঙ্কের, এরা হলো ঢাকা ডিএমপিতে ছাত্রলীগের ছিল আমার মনে হয় অন্তত 500-700-1000 অফিসার। কি করবেন? ওই যে প্রতিবাদ করবেন আমার মতো নির্যাতিত হবেন, ওই যে প্রতিবাদ করবেন আপনার লাইফ শেষ, আপনার সার্ভিস বুক শেষ, কথায় কথায় বদলি, মাসে মাসে বদলি, যেটা আমি অনেকবার হয়েছি। বললাম না আমি আপনাকে, সিলেট ডিবি থেকে আমাকে থানায় দিয়ে দিল 15 দিন আমি নাইট ডিউটি, আমার কোনো রেস্ট নাই। ওসিসিকে বলে দেওয়া হলো যে ওরা শুধু নাইট, ঠিক আছে। এখন আমি থানায় গেলাম, মনে হয় আমি কতবার অপরাধী চলে আসছি, অরিজিনালে কিছু না। আমি খালি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, ন্যায়ের পক্ষে গ্রুপে একটু কথা লিখেছিলাম যে বিএনপি যখন সিলেটে সমাবেশ ডাকে রাত 4টার সময় নিয়ে পুলিশ দাঁড় করা দেয় মোড়ে বনে, সিলেটে যারা আছেন ওরা জানবেন, রাতে 4টার সময় দাঁড় করা। আমি প্রতিবাদ করছিলাম, কেন ওরা সমাবেশ দেখছে দুপুরে 2টায় 3টায়, তা আমি রাত 4টার সময় কেন আসবো? তারা মিটিং ডাকবে, এটা তো তাদের রাজনৈতিক অধিকার, তাদেরকে আপনি ডাইকা বলতে পারেন কোনো উচ্ছৃঙ্খলতা যেন না হয়, না নামতেই পারবে না। তখন তৎকালীন কমিশনারের ডাইরেক্ট অর্ডার ছিল বিএনপি জামাত সিলেট শহরে নামতেই পারবে না, নামলে গুলি, নামলে গুলি। এগুলি বিরুদ্ধে মানে প্রতিবাদ করার কারণে আমার স্থান হয়েছিল মোগলাবাজার থানায়। মাত্র 15 দিন ছিলাম। ভাগ্য ভালো সিনিয়র অফিসার একজন, দেখুন স্যার আমার খুব ভালো জানে, স্যার আমার উপরে বরিশাল নিয়ে আসছিল। যাই হোক, সর্বশেষ সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, মঙ্গল কামনা করতেছি, দেশ স্থিতিশীল হোক। আমরা আপনাদের ভাই, কোনো না কোনো পরিবার থেকে পুলিশে আসছি, আমার মতো সবাই কোনো না কোনো ফ্যামিলি থেকে পুলিশে আসছে। আমার থেকে অনেকে সুযোগ সুবিধা নিয়েছে, অনেকের থেকে আমি সুযোগ সুবিধা নিয়েছি, অনেকের মোবাইল হারিয়েছে, আমাকে ফোন দিয়েছে, যতটুকু সম্ভব উদ্ধার করার চেষ্টা করেছি। ঢাকায় অনেকে গাড়ি আটকাইছে, আমি আমাকে ফোন দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার করার চেষ্টা করেছি। প্রত্যেকটা পুলিশের দ্বারা কেউ না কেউ কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন। যারা কুলাঙ্গার তারা সারা জীবন কুলাঙ্গারে থাকবে। আমার দ্বারা ক্ষতি হয়েছে এরকম মানুষ যদি কেউ থাকেন, দয়া করে হয় আমাকে কমেন্টে বলবেন, না হলে সরাসরি আমার ইনবক্সে লিখে দিবেন যে আপনার দ্বারা আমার এই ক্ষতি হয়েছে। যদি কোনো মানুষের ক্ষতি হয়ে থাকে সৎসাহস নিয়ে আমার কমেন্টে লিখে দিবেন যে আপনার দ্বারা আমার এই বিএনপি, জামাত অথবা শিবির অথবা কি বলে চরমনাই পীর সাহেবের দলের কোনো লোক যদি বলতে পারেন যে আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে, তাহলে ডাইরেক্ট আপনারা আমাকে কমেন্টে বা আমার মেসেজে লিখে দিবেন। আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইব। আমি চ্যালেঞ্জ করে বলবো আমার দ্বারা কোনো আওয়ামীর বাইরে কারো কোনো ক্ষতি হয় না। যদি আমার দ্বারা ক্ষতি হয়ে থাকে আওয়ামী রয়েছে। শেষ আমি একটা পোস্ট করার পরে, যখন আমি একটা পোস্ট করছিলাম আন্দোলন চলাকালীন, যে 16 বছরে 15 বছরে আমার দ্বারা 1 রাউন্ড গুলি ফায়ার হয় নাই, আওয়ামীর এক সৌর বাচ্চা লাগছে, কমেন্ট এখনো আছে যে আমি নাকি পুলিশ ডিপার্টমেন্টকে কলঙ্কিত করছি এরকম পোস্ট করে। আজকে তোরা কোথায়? তুই দেখ, আজকে আমার জন্য গর্বের।
এটা আমার জন্য করে। আমার চলাফেরা ছিল কাদের সাথে? আমার চলাফেরা ছিল সাধারণ মানুষের সাথে, হুজুরদের সাথে। আমার এলাকায় আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি। আমার এলাকায় প্রতি বছর আমি বাৎসরিক ওয়াজ দিতাম। সেই ওয়াজে আমি এখনো যশোরের অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাই আছে, যিনি ইসলামী সঙ্গীত শিল্পী, রকুনুজ্জামান ভাইয়ের পরিচিতি কেউ থাকেন তাকে জিজ্ঞাসা করবেন। আমি তাকে আরো 3-4 বছর আগে থেকে তার হাত পা ধরতে যে, ভাই আমার একটু আমির হামজা হুজুর একটু আয়না দেন, আমার একটু আমির হামজা হুজুর আয়না দেন। পরে বললো যে লালমোহন তো ওনার আশা নিষেধ। আমি বলছি আয়না দেন, মারলে আমারে মারবে, আপনি খালি ওনার থেকে শিডিউলটা নিয়ে দেন, আমি ওনার দিয়ে আমার এলাকা ওয়াজ করাবো। এই ধরনের গত বছর আমি সরমনে ফির সাহেবের বাইরে নিয়ে আমার এলাকা ওয়াজ করাইছি। অনেকভাবে বাধা বিপত্তি আসছে, কিন্তু আমি কোনো কিছুতে কর্ণপাত করিনি। তো আমার চলাচল ওই আলেমদের সাথে, ওই মানে যারা বিভিন্নভাবে নির্যাতিত। সর্বশেষ এই আন্দোলন চলাকালীন মেহেন্দিগঞ্জ আমাদের আমির সাহেবরে ধরে নিয়ে আসছিল আমার ডিবি অফিসে। যদি ওই ভদ্র মেহেন্দিগঞ্জের কেউ থাকেন, আমির সাহেবরে জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করছিলাম হুজুর কি জন্য নিয়ে আসছে? বলছে ভাই আমি দোকান করি, হঠাৎ করে আমরা ধরে নিয়ে আসতাম। আমি মিছিল টিছিল করছিলাম, কইলাম না আমি ওই জেলখানার উনি কাস্টডির ভিতরে আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি ওনারা বলছি আল্লাহকে বলেন আল্লাহ বিচার করবে, আল্লাহ একজন আছে, আল্লাহকে বলেন আল্লাহ বিচার করবে। আমি এই কথা বলে চলে আসছে। ঠিক আছে, যদি মেহেন্দিগঞ্জের কেউ থাকেন জিজ্ঞাসা করবেন। এই যে তাকে ধরে নিয়ে আসছিল আমার ডিবি অফিসে, মেহেন্দিগঞ্জ থানা ধরছিল, পরে ডিবিতে দিয়ে গেছিল, বরিশাল ডিবিতে। তো এরকম আমি জানি আমার এই যে আমি যেভাবে এখন স্ট্যাটাস দিছি, শেখ হাসিনা ছবি আমি পায়ে নেচে দিছি, এগুলোর জন্য আমার ক্ষতি হবে। এই আওয়ামী অফিসাররাই তো আবার বসবে কোনো না কোনো ভাবে, হুট করে অন্য কৌশলে আমার ক্ষতি করবে। আমার চাকরি 5 তারিখে শেষ, আমার চাকরি 5 তারিখে শেষ। 5 তারিখে আমি ভাবি আমি তো 5 তারিখে মারাও যেতে পারতাম। আল্লাহ তো এখন পর্যন্ত আমরা জীবিত রাখছে, এটা আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত। যদি আমার পোস্টিং আমার সাথে ফারবেজ ফরাজি একটা আমার ফেসবুক আছে দেখবেন, ভোলাবাড়ি, আমার সাথে ওরা আমি একবার বলছিলাম যে ভাই হুট করে দেখবেন যে বিভিন্ন জায়গাতে ঢাকায় পুলিশ নিয়ে যাবে আন্দোলন ঠেকানোর জন্য, যদি আমার নাম দেয় আমি কিন্তু যাব না, আমি কিন্তু যাব না ভাই। ওই ফারবেজ ফরাজি এখনো জীবিত আছে, ওনারা আমি বলছিলাম ভাই আমি কিন্তু যাব না, আমি এগুলির মধ্যে নাই। ঠিক আছে, সর্বশেষ আমি আমার মতোই বাংলাদেশ পুলিশের যারা প্রতিবাদী প্রত্যেকেই কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনারা যে বলেন যে যেই কর্মবিরতি আপনারা এখন পালন করতেছেন, আপনি এখন পালন না করে আগে করতেন। আগে যদি আমি এটা করতাম, আমার কি করতো জানেন? আমারও ধরে নেয়া ডিবি অফিসে কইতো যে আমি জঙ্গি সংগঠনের সাথে জড়িত হয়ে অস্ত্রাগার লুট করার প্ল্যান করতেছিলাম। ঠিক আছে, আমি অস্ত্রাগার লুট করতে চাইছিলাম, এই জন্য আমার মানে ওই আমাদের বাঙালিরও একটা দোষ আছে। ওই যে সংবাদ সম্মেলন করে সাংবাদিকরা এটার লগে রসদ যোগায়া একটা নিউজ প্রেজেন্ট করে, সবাই এটা বিশ্বাস করে যে হ্যাঁ হ্যাঁ ও তার বাবা কত বড় সন্ত্রাস, এই যে জঙ্গি আস্তানা ঘেরাও করতেছে, এই করতেছে সেই করতেছে, নাটকগুলি বানাতে, এগুলো অনেকেই বিশ্বাস করে। যারা সচেতন শুধু তারা বিশ্বাস করতো, যারা অসচেতন তারা বেশিরভাগ লোক এগুলো বিশ্বাস করতো যে মনে সত্য। তো আমারও ওই যে আলামিন স্যার এই বুদ্ধিটা দিছে যে তুমি যদি চাকরি ছেড়ে দাও তোমার কালকে নিয়ে করবো যে তুমি জঙ্গি সংগঠনের সাথে জড়িত, তুমি অস্ত্রাগার লুট করতে চাইছিলা, এই জন্য তুমি তোমার অ্যারেস্ট করে নিয়ে গেছে, সংবাদ সম্মেলন করে তোমার হাজির করবে, তারপরে তোমার তো ক্যারিয়ার শেষ। ঠিক আছে, তো এরকম আর কি। এই জন্য আমরা পারিনি। আমরা এখন চাচ্ছি, আমাদের এখনকার দাবি, আমরা রাজনৈতিক প্রভাব মুক্তি থেকে দায়িত্ব পালন করব, রাষ্ট্রের জন্য কাজ করব, অফিসারদের গোলামি করব না। অফিসার সেও যেভাবে ভর্তি হয়েছে আমিও সেভাবে ভর্তি হয়েছি, সেও প্রতিযোগিতা করে পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে, আমিও আমার জায়গা থেকে পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে, যার যার র্যাঙ্ক অনুযায়ী সেইভাবে পরীক্ষা হয়েছে। সবকিছু স্বচ্ছতার মধ্যে আসতে হবে। বৈষম্য বিরোধী যেহেতু এই আন্দোলন, সেহেতু পুলিশেও কোনো বৈষম্য থাকতে পারবে না। বৈষম্য যদি থাকে আবার এই যে কোনো সরকারি ক্ষমতা আসবে, আবার আমাদের দিয়ে কাজ করাবে, আবার 5 বছর পর আমরা হামলা মামলার শিকার হব। আমরা এগুলোর মধ্যে যেতে চাচ্ছি না, আমরা স্বতন্ত্রভাবে কাজ করতে চাচ্ছি রাষ্ট্রের জন্য। রাষ্ট্র যদি মনে করে প্রয়োজনে রাখবে, যদি মনে না করে আল্লাহ হাফেজ। আমরা রাষ্ট্রের হয়ে যদি রাজনৈতিকভাবে আমাদেরকে ব্যবহার করার মতো কোনো মানসিকতা কারো থাকে, তাহলে রাষ্ট্র আমাদেরকে বিদায় করে দিতে পারে। রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার মতো কোনো মেন্টালিটি আর আমাদের নাই। আমরা অনেক অনেক অত্যাচারিত, অনেক, আল্লাহ জানে, উপর আল্লাহ সাক্ষী আছে। আমি এই যে হারুন বিপ্লব, আমি বলতাম যে কুত্তার বাচ্চারা দেশ থেকে একবার পালাই যাবে, আমি জানতাম শেখ হাসিনা পালাই যাবে, কেন শেখ হাসিনা এই দেশে আসছে তার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলতাম যে দেখেন, আপনার বাইরে যদি এক এলাকার লোক মেরালায়, ওই এলাকার লোকের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি সারা বছর চেষ্টা করবেন। ওই এলাকার লোক শুনলে আপনার মনে হবে যে আপনার বাইরে তো ওই এলাকার লোক মেরে ফেলছে। এই প্রাইম মিনিস্টারের চিন্তাও এটা, যে বাঙালি তার বাবারে মারছে, বাঙালি তার বাবার জানাজা নামাজ পড়তে দেয় নাই, এদের থেকে একটা প্রতিশোধ নেবে, এরা কিন্তু পালাই যাবে। একটা বিমান উঠে গেলে শেষ, বাংলাদেশ গুড বাই। কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক সংকটের মধ্যে হলো, দেশটা একটা সংকটের মধ্যে, সেম ওই কাজটাই হইল, প্রতিশোধ নিয়ে সে তার মতো চলে গেল। ঠিক আছে, এখন ওই দেশে গিয়ে সে বসে থাকা নাই,
সে এই দেশের বিভিন্ন রকম সমস্যা তৈরি করে ইন্ডিয়ারে খেপাই দেওয়ার চেষ্টা করতেছে, যেন ইন্ডিয়া দেশের প্রতি খেপে যায়, ইন্ডিয়া এই দেশে আক্রমণ করে, ইন্ডিয়া এই দেশের উপরে হস্তক্ষেপ করে, এইসব প্ল্যান পরিকল্পনা ওই দেশে বসে চলতেছে। ঠিক আছে, এগুলি যারা বড় বড় মাথাওয়ালা তারা জানে, তারা এগুলি নিয়ে প্রোটেস্ট করারও চিন্তা ভাবনা করতেছে। তো আমি আবারও বলতেছি, যদি আমার দ্বারা এই দেশের কোন সাধারণ রাজনীতিবিদ যদি আমার এই চেহারাটা দেখে রাখেন, যদি আমার কোনোদিন তাদের অ্যারেস্টে, তাদের নির্যাতনে আমার যদি কোনোদিন আমার চেহারাটা দেখে থাকেন, আল্লাহর কাছে আপনার কাছে আমি বলে দিলাম, আপনি কমেন্টে লিখে দিবেন যে হ্যাঁ আমার দ্বারা আপনার এই ক্ষতি হয়েছে। যদি সৎ সাহস থাকে লিখে দিবেন। আমি সৎ সাহস নিয়ে বলতেছি, আমার দ্বারা কোনো সাধারণ লোক, কোনো রাজনীতিবিদ, কেউ আমার দ্বারা, মানে আমি কাউকে গ্রেপ্তার করতে যাই না, নির্যাতনের মধ্যে যাই না, কোনো মিছিল মিটিং ঠেকানোর জন্য আমি কোনোদিন যাইনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আল্লাহ তাআলা আমাকে এসব থেকে হেফাজত দিছে। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে এই আওয়ামী সরকার আমলে চাকরি করেও আল্লাহ তাআলা আমার দিয়ে অপকর্ম করায় নাই। আল্লাহ আমার দূরে দূরে রাখছে। আর কেন জানো ওই জামালাগুলোতে আমি ছুটি চলে যেতাম, আমার এলাকার লোক জানে, এবং বলতো যে কি জামালা শুরু হয়েছে, তুমি তো বাড়ি চলে আসছো, আল্লাহ তাআলা এটা রহমত। আমি ওইভাবে ছুটি চলে যেতাম। তো আবারও বলতেছি, সাধারণ পুলিশদের প্রতি ক্রোধ, ক্ষোভ, আক্রোশ কমিয়ে যদি অপরাধ কেউ করে থাকে তার বিচার করে, তারা তো আপনি চিনেন এবং সে কোথায় আছে সেটাও জানেন। ওই থানায় খবর নেন, ওই অফিসারটা এখানে ছিল, এখন কোথায় আছে, খবর নিয়ে ওখানের লোকদেরকে বলেন, ওইভাবে শাস্তি দেন। বাট সাধারণ কোনো পুলিশের আপনি ক্ষতি করেন না। একবার আপনাদের কাছে অনুরোধ, যারা সাধারণ তাদেরকে আপনারা কোনো ক্ষতি করেন না। তাদেরও ফ্যামিলি আছে। যে বিভৎস মানে জিনিস দেখলাম, পুলিশের উপরে যে বিভৎস নির্যাতন চালানো হয়েছে, এগুলি দয়া করে করবেন না। এরাই বাংলাদেশের লোক, এদের ফ্যামিলি আছে, এদের রুটি রুজির উপরে এদের ফ্যামিলি চলে, এদের সন্তান আছে। এগুলি আপনারা করবেন না। সাধারণ ছাত্র মারা গেছে, আমরা ব্যথিত। পুলিশ মারা গেছে, তাও আমাদের ব্যথিত হওয়াই উচিত। মানুষের জীবন, আমি আবারও বলতেছি, একটা জীবন অনেক মূল্যবান। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম।